নমস্কার বন্ধুরা, GS10 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এতক্ষণে হয়তো নিউজ পেয়ে গেছেন যে ইয়েমেন কোস্টের পাশে ভারতের একটা জাহাজের ওপরে অ্যাটাক করা হয়েছে এবং সেই অ্যাটাকের কারণে 14 জন ক্রু মেম্বার যারা ছিল তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু জাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। অ্যাটাক কারা করেছে? অ্যাটাক করেছে ইয়েমেনে থাকা হাউদি রিবেলসরা, যারা বেসিক্যালি ইরানেরই একটা প্রক্সি গ্রুপ। সম্পূর্ণ ডিটেলসে বোঝার চেষ্টা করব কি ঘটনা ঘটেছে, কেন অ্যাটাক করলো, এর ফলে ভবিষ্যতে ভারতের ওপর কি বড়সড় প্রভাব আসতে চলেছে, সব কিছু থাকবে এই ভিডিওটার মধ্যে। এখানে আপনারা দেখতেও পাচ্ছেন বিভিন্ন নিউজ আর্টিকেল একটার পর একটা নিউজ পাবলিশ করছে যে এই যে জাহাজ, এই জাহাজের ওপরে হঠাৎ করে অ্যাটাক করা হয়, যেখানে জাহাজের ওপরে কিন্তু ভারতেরই পতাকা লাগানো ছিল, তার সত্ত্বেও তার উপর অ্যাটাক করা হয় এবং অ্যাটাক করার পরে যে 14 জন যারা ক্রু মেম্বার ছিল তাদেরকে উদ্ধার করাও সম্ভব হয়েছে। এই পুরো যে ঘটনাটা, এটা ঘটেছে কোথায় আমি আপনাদেরকে প্রথমে ম্যাপটা দেখাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরব, আর ঠিক এই জায়গায় স্ট্রেট অফ হরমুজ রয়েছে। এটা আপনার জানেন যে হরমুজ প্রণালী রয়েছে। এর আগে যত জাহাজ ডুবেছে সেগুলো সবই কিন্তু এই হরমুজ প্রণালীর পাশেই কিন্তু ডুবেছে। এইবার যে জাহাজটা ডুবলো সেইটা কিন্তু ডুবেছে কোথায়? সেটা এই ইয়েমেন কোস্টের পাশেই কিন্তু এইখানে কিন্তু ডুবে গেছে। এইবার যে জাহাজটা ডুবলো এটা কিন্তু রেড সি কোস্টের পাশে, ঠিক এই জায়গাটায় কিন্তু জাহাজটা ডুবেছে, যেটা বেসিক্যালি কিন্তু রেড সি এরিয়া ইয়েমেন কোস্টের পাশাপাশি। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ইয়েমেন কোস্টের পাশাপাশি কে অ্যাটাক করলো, কারা অ্যাটাক করলো, কেন এখানেই অ্যাটাকটা হলো? দেখুন, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে সৌদি আরব টোটাল 13টা দেশের সঙ্গে একটা জোট তৈরি করার চেষ্টা করছে যাতে এই মেরিটাইম সিকিউরিটি রেড সি এরিয়াতে রাখা যায়। কারণ সৌদি আরবের যত জাহাজ যাচ্ছিল সেই জাহাজগুলোর ওপরে এই হাউদিরা কিন্তু কনস্ট্যান্ট অ্যাটাক করছিল এবং তারা এই যে পুরো এরিয়া, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে ব্লকেট করে রাখছিল। এই জায়গাটার নাম হচ্ছে বাব অল মানদেব। আপনারা জানেন যে ইরান কিন্তু স্ট্রেট অফ হরমুজকে ব্লক করে রেখেছে। আবার ঠিক একইভাবে ইরানেরই একটা প্রক্সি গ্রুপ, হাউদি গ্রুপ, তারা কিন্তু ঠিক এই জায়গাটা ব্লক করে রেখেছে। সৌদি আরবের যত জাহাজ এর পাশ দিয়ে পাস হচ্ছিল এরা ডিক্লেয়ার করেছিল যে আমরা কিন্তু সব জাহাজগুলোকে ধ্বংস করে দেব। তো এরকম একটা নাভাল ব্লকেড হাউদিরা চালু করেছিল। এবার দেখুন এই হাউদি কারা। দেখুন ইয়েমেন, এইটা একটা কান্ট্রি দেখতে পাচ্ছেন। ইয়েমেন 2000 সালে এই ইয়েমেনে কিন্তু সিভিল ওয়ার হয় একটা। সেই সিভিল ওয়ারে ইয়েমেন দুটো পার্টে ভাগ হয়ে যায়। একটা আপনারা দেখতে পাচ্ছেন ইয়েমেনের একটা পার্ট, এই দিকে যে পার্টটা যেটা ইস্টার্ন পার্ট, সেটা ইয়েমেনের একটা পার্টিকুলার গভর্নেন্স রয়েছে। আবার ঠিক উল্টো দিকে ইয়েমেনের মধ্যেই কিন্তু আরেকটা পার্ট আপনি দেখতে পাবেন যেটা বেসিক্যালি কিন্তু ওয়েস্টার্ন সাইডে রয়েছে, যেখানে কিন্তু বেশিরভাগ যে পপুলেশন তারা কিন্তু হাউদি ট্রাইব থেকে বিলং করে। এরা বেসিক্যালি কিন্তু হাউদি রিবেলস বলা হয়। ইয়েমেনের এই পার্টটাকে বেসিক্যালি ব্যাক করে কিন্তু সৌদি আরব। মনে রাখুন, সৌদি আরব কিন্তু এই পুরো পার্টটাকে সব কিছু সাপোর্ট বলুন, যা কিছু সব কিছু প্রোভাইড করে। আর ঠিক এই যে পার্টটা দেখতে পাচ্ছেন এটাকে সাপোর্ট করে কিন্তু ইরান। তো যার জন্য কিন্তু ইয়েমেন দুটো পার্টে ভাগ রয়েছে এবং এই দুটো পার্টের মধ্যে যেটা ওয়েস্টার্ন পার্ট সেটা কিন্তু হাউদি রিবেলসের মধ্যে পড়ে। এই জন্য এইখানে যা কিছু কাজকর্ম এই হাউদিরা করে বেড়ায় সেটা কিন্তু ইরানের কথায় করে বেড়ায়। যখনই ইরান ইসরায়েলের যুদ্ধ হয়েছিল তখন এই হাউদি রিবেলসরা শুরুতেই ডিক্লেয়ার করেছিল যে বাবেল মানদেব হয়ে, মানে এই পার্ট হয়ে যত ইসরায়েলি জাহাজ যাবে তাদেরকে অ্যাটাক করে ধ্বংস করে দেওয়া হবে। তারপরে যখন সৌদি আরব এই যুদ্ধের মধ্যে পার্ট হলো তখন এরা ডিক্লেয়ার করলো যত সৌদি আরবের জাহাজ এটা দিয়ে যাবে, ইসরায়েল এবং সৌদি আরবের যত জাহাজ যাবে সবগুলোকে কিন্তু ধ্বংস করে দেওয়া হবে। তার মানে বুঝতেই পারছেন এরা ইরানকে বেসিক্যালি কিন্তু সাপোর্ট করছে। এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, যদি জুম ম্যাপ আপনি দেখেন, ঠিক এই যে কোস্টটা আপনি দেখতে পাচ্ছেন এই ইয়েমেনের, এই কোস্টটা কিন্তু পুরোটাই কারা দখল করে রেখেছে? এই হাউদিরা দখল করে রেখেছে। আর এখানে যদি দেখেন যত জাহাজ ঠিক এই জায়গা হয়ে ক্রস করে, এই যে জায়গাটা এইটাকে বলা হয় বাব অল মানদেব স্ট্রেট। বর্তমানে মনে রাখুন যে ভারত সহ এশিয়ার প্রচুর গুরুত্বপূর্ণ জাহাজ এই বাবেল মানদেব হয়ে কিন্তু কোস্ট হয়ে যায়। আর এখন এই বাবেল মানদেব কোস্টের মধ্যেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে।
ঠিক বাব এল মানদেবের এই যে কোস্টটা দেখতে পাচ্ছেন, ঠিক এইখানে কিন্তু একটা ভারতের নাভাল বেস অলসো রয়েছে, যেটা হচ্ছে জিবুতি। এই জিবুতি নাভাল বেস ভারতেরই রয়েছে। অপারেশন সংকল্পের মাধ্যমে ভারত এখানে মেরিটাইম সিকিউরিটিটাকেও কিন্তু মেনটেন করে। কেন মেনটেন করে? কারণ এইখানে যে কান্ট্রিটা দেখতে পাচ্ছেন সোমালিয়া, এই কান্ট্রি কিন্তু মনে রাখুন এখানে প্রচুর পরিমাণে পাইরেটস থাকে, দলদস্যু যাদেরকে বলা হয়, তারা প্রচুর পরিমাণে থাকে। যখন এখান থেকে জাহাজগুলো এইভাবে গিয়ে আরব সাগরের কাছে যায়, এই পাইরেটসরা কি করে, ওখানে গিয়ে তাদের উপর অ্যাটাক করে এবং লুটপাট করে নেয়। যার জন্য ভারত কিন্তু অপারেশন সংকল্পের মাধ্যমে এই পুরো এরিয়াটাতে একটা মেরিটাইম সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করে। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, যদি ভারত অপারেশন সংকল্পের মাধ্যমে মেরিটাইম সিকিউরিটি মেনটেন করছে, তাহলে কি করে ভারতের জাহাজের ওপর অ্যাটাক করা হলো? দেখুন, কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে হাউদিরা বেসিক্যালি কিন্তু পুরো ইয়েমেন কোস্টকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং বাব এল মানদেবে একটা নাভাল ব্লকেট তৈরি করে রেখেছে। এই জন্য এই এরিয়া দিয়ে যত ইসরায়েলি এবং ইউএই এবং সৌদি আরব, এই তিনটে কান্ট্রির যত জাহাজ যাচ্ছে, তাদের ওপরে কনস্ট্যান্ট অ্যাটাক করছে। এখন দেখুন, অবভিয়াসলি শুধুমাত্র তো ইসরায়েল এবং সৌদি আরবের জাহাজ তো এর পাশ দিয়ে যাবে না, এছাড়াও আরও অনেক কান্ট্রির জাহাজ যাবে। কারণ এই পুরো জায়গাটা, এই যে বাব এল মানদেবের যে এরিয়াটা, এটা কিন্তু মেডিটেরিয়ান সিকে কানেক্ট করছে, সুয়েজ ক্যানালকে কানেক্ট করছে। যত জাহাজ এই পাশ দিয়ে হয়ে সুয়েজ ক্যানাল হয়ে ইউরোপ যেতে পারছে, রেড সি হয়ে যেতে পারছে। এছাড়া আপনারা জানেন বাব এল মানদেব স্ট্রেট রয়েছে, গালফ অফ এডেন রয়েছে, আরবিয়ান সি রয়েছে, ইন্ডিয়ান ওশিয়ান রয়েছে, এতগুলো জায়গাকে কানেক্ট করে। যার জন্য সাউথ এশিয়ার যে সমস্ত পণ্যবাহী জাহাজ আছে, তারা কিন্তু সব এই পাশ দিয়ে কিন্তু পাস করে। যদি ডেটা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন অ্যারাউন্ড 12 to 15% যে গ্লোবাল ট্রেড হয়, সেটা কিন্তু এই বাব এল মানদেব স্ট্রেট দিয়েই হয়। তো যত গ্লোবাল কন্টেনার ট্রাফিক, সেটা এখানেই দেখতে পাবেন। এলপিজি, এলএনজি, যত গ্যাস জাতীয় জিনিস যেগুলো দ্রব্য রয়েছে, এছাড়া ক্রুড অয়েল রয়েছে, তাদের যে জাহাজ, সবাই কিন্তু এই পথ দিয়ে যায়। ইউরোপ এবং এশিয়াকে কানেক্ট করায় কিন্তু এই পথ। তো এর কারণে এই পুরো এরিয়াটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে যায়। হাজার হাজার জাহাজ কিন্তু এর পাশ দিয়ে পাস করে। কিন্তু ইরানের তরফ থেকে বলা হয়েছিল, যদি জাহাজের ওপরে সেই কান্ট্রির ফ্ল্যাগ লাগানো থাকে তাহলে কিন্তু অসুবিধে নেই। এখন জাহাজের ওপরে এরকমভাবে ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়, ভারতের ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া থাকলে তাহলে ভারতের ফ্ল্যাগ কোনটা সেটা চিনতে পারা যায়। তো এখানে যত জাহাজ আছে, প্রত্যেকটা জাহাজে কিন্তু ফ্ল্যাগ লাগানো আপনি দেখতে পাবেন। প্রত্যেকটা, কোথাও আবার ভারতের ফ্ল্যাগ লাগালো, কোথাও চায়নার ফ্ল্যাগ লাগানো, কোথাও জাপানের ফ্ল্যাগ লাগানো, তো ফ্ল্যাগ লাগানো থাকে। এখন প্রশ্ন হলো, ফ্ল্যাগ লাগানো সত্ত্বেও কেন এদের ওপর অ্যাটাক করা হচ্ছে? দেখুন, এখানে এই পুরো এরিয়াটাতে সৌদি আরব জয়েন্ট অপারেশন করছে, অর্থাৎ সৌদি আরবের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, এরা সবাই একসঙ্গে কিন্তু জয়েন্ট অপারেশন করছে, যাতে কোনোভাবে এই হাউদিরা যাতে অ্যাটাক করতে না পারে। এখন কি হয় না, অনেক জাহাজ এটা দিয়ে পাস করে, সন্দেহ ভোজন হয়, অনেক জাহাজের ওপরে সাসপেক্ট করে হাউদিরা যে এই জাহাজটাতে হয়তো ভারতের ফ্ল্যাগ লাগানো, কিন্তু এখানে বেসিক্যালি কিন্তু অন্য সৌদি আরবের তেল চলে যাচ্ছে, বা সৌদি আরবের জাহাজ মানে নিজেরা হাউদিদেরকে বোকা বানানোর জন্য ভারতের ফ্ল্যাগ লাগিয়ে পাস করাচ্ছে। তো মাঝে মাঝে যখন এই হাউদিরা মনে করে যে এটা একটা সাসপেক্টেড শিপ ভেসে যাচ্ছে, তখন তারা কি করে, ওই সমস্ত জাহাজগুলোর উপর অ্যাটাক করছে। গত কয়েকদিনে এরকম অনেকগুলো রিপোর্ট কিন্তু এসেছে, যেগুলো সৌদি আরবের কোনো একটা জাহাজ হতে পারে, আবার সৌদি আরব ব্যাকড এরকম জাহাজ হতে পারে। তো এই যে জিনিসটা, এই পুরো ঘটনাটাতে এখনো পর্যন্ত হাউদিদের কাছ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে যে এরা সাসপেক্ট করে, যে সৌদি আরবের জাহাজ, এরা সাসপেক্ট করে ওই জাহাজটার উপর অ্যাটাক করেছে, এবং অ্যাটাক করার কারণে এই পুরো জাহাজ কিন্তু ধ্বংস হয়ে গেছে। এটা পুরোটাই কিন্তু সাসপেক্ট করার কারণেই কিন্তু এই পুরো ঘটনা ঘটেছে। এখন দেখুন, এই যে ইয়েমেন আছে, ইয়েমেন কিন্তু সৌদি আরব ব্যাকড একটা কান্ট্রি। তো আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ইয়েমেন কেন এই হাউদিদের ওপরে কোনো কিছু স্টেপ নিচ্ছে না? কারণ দেখুন, 2000 সাল থেকে এই যে পুরো এরিয়াটাতে একটা হাউদিদের একটা দবদবা কিন্তু তৈরি হয়েছে। 2014 সালে এরা ইয়েমেন থেকে আলাদা হয়ে যায় এবং আলাদাভাবে একটা কান্ট্রি ডেভেলপ করে। যদিও অন্যান্য কান্ট্রি এটাকে এখনো পর্যন্ত দেশ হিসাবে স্বীকৃতি দেয়নি, তবে এই হাউদি রিবেলসরা
তারা কিন্তু সরে আসে ইয়েমেন থেকে, এবং ইয়েমেন থেকে সরে এসে এরা একটা আলাদা প্রভিন্স তৈরি করে। সেই প্রভিন্সের প্রশাসন থাকে, সমস্ত কিছু থাকে। তো এই যে হাউদি ট্রাইব যারা রয়েছে তারা আগে কিন্তু ইয়েমেন গভর্নমেন্টের একটা বড় বড় রোল প্লে করতো। তো যখন ইয়েমেন থেকে স্প্লিট হয়ে যায় তারপরে এরা নিজেদের প্রভিন্স নিজেরাই কিন্তু ডেভেলপ করে এবং পুরো ইয়েমেনের ওপরে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করে। এরা মাঝে মাঝে ডিমান্ডও করে যে পুরো ইয়েমেনটাই এদের, ঠিক আছে, কিন্তু এই ইয়েমেন সরকার এদেরকে কখনো কিন্তু বিট করতে পারে না। সৌদি আরবের কাছ থেকে স্ট্রং সাপোর্ট থাকা সত্ত্বেও এদেরকে বিট করা পসিবল হয় না। কেন পসিবল হয় না? কারণ বিশেষজ্ঞ মহল বলছে যে ইরান এদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। মিসাইল হয়ে যাক বা যা কিছু হয়ে যাক, আপনার যদি গান দেখেন আর বিভিন্ন যে আর্মস অ্যান্ড অ্যামুনেশন দেখেন, এগুলো প্রচুর পরিমাণে এই হাউদিদেরকে কিন্তু দেয়। যেরকম লেবাননে হিজবুল্লাহদেরকে দেয়, ঠিক সেমভাবে কিন্তু ইয়েমেনে হাউদিদেরকে ইরান প্রচুর পরিমাণে ডিফেন্স সাপোর্ট প্রোভাইড করে, যার জন্য ইয়েমেনের পক্ষে পসিবল নয় এই হাউদিদেরকে হারানো। তাহলে ভারত সরকার এই পুরো বিষয়ে কি করছে, কি স্টেপ নিচ্ছে? আজকে যদি অ্যাটাক হয়েছে তাহলে ভবিষ্যতে আরও অ্যাটাক হতে থাকবে, আরও এরকম ঘটনা ঘটতে থাকবে, তাহলে ভারত সরকারকে তো কিছু স্টেপ নিতে হবে। দেখুন, ভারত সরকার এই পুরো এরিয়াটাতে যেহেতু অলওয়েজ একটা গ্লোবাল কনফ্লিক্ট চলতেই থাকে, তার জন্য মিশন সংকল্প লঞ্চ করা হয়েছে, অপারেশন সংকল্প। এর মাধ্যমে ভারতের কিছু যুদ্ধ এর মাধ্যমে ভারতের কিছু গুরুত্বপূর্ণ শিপ যেগুলো যে কোনো সময় যুদ্ধ প্রস্তুত থাকতে পারে, সেই সমস্ত শিপকে এই মেরিটাইম সিকিউরিটির জন্য রাখা হয়েছে। অপারেশন সংকল্পের মাধ্যমে এই পুরো বিষয়টা কিন্তু ভারত সরকার এই আরব সাগর থেকে শুরু করে রেড সি এরিয়া থেকে শুরু করে এই সমস্ত জায়গাতে হ্যান্ডেল করার চেষ্টা করে। ভারত সরকার এর আগে বহুবার আপনার নিউজে শুনবেন যে অপারেশন সংকল্পের মধ্যেই পাইরেটসদেরকে অ্যাটাক যারা করেছিল তাদেরকে ধরা হয়েছে। বহু যে ক্রু মেম্বার যারা ছিল তাদেরকে হচ্ছে রেস্কিউ করেছে, এবং বহুবার এরকম পণ্যবাহী জাহাজের ওপরে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাটাক হয়েছে, সেখানে পুরো রক্ষা করার দায়িত্ব কিন্তু ভারত সরকার নিয়েছে। এখন ভারত সরকার কি করছে না, এই পুরো এরিয়াটাতে আপনি যদি দেখেন, এই যে সোমালিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করে পাইরেটসদের হাত থেকে, আর গালফ অফ ওমানে কিন্তু ইরান আমেরিকার যুদ্ধের যে যতগুলো জাহাজ আছে সেই জাহাজগুলোকে প্রোটেকশন দিচ্ছে। তো এর ফলে দুদিক থেকেই কিন্তু ভারত সরকারের উপর একটা প্রেশার আছে। এখন ভারত সরকার এই পুরো বিষয়টাতে কন্ডেম করেছে যে ইরানের এই জিনিসটা যেটা করা হয়েছে সেটা একদমই ঠিক করা হয়নি, যদিও ইরান থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি এবং হাউদিদের কাছ থেকেও এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। তবে ইয়েমেন সরকার প্রচুর পরিমাণে হেল্প করেছে। সমস্ত 14 জন ক্রু মেম্বার যারা রয়েছে তাদেরকে রেস্কিউ করা হয়েছে এবং তাদের সঙ্গে ভারত সরকার কানেক্ট করছে, যাতে যাদেরকে রেস্কিউ করা হয়েছে তাদেরকে যাতে খুব তাড়াতাড়ি ভারতে ফিরিয়ে আনা যায়। সো আশা করছি এই পুরো ব্যাপারটা বুঝতে পারলেন, কেন অ্যাটাক করা হয়েছে, কি জন্য অ্যাটাক করা হয়েছে, আর ভারত সরকারের এই বিষয়ে কিন্তু কি স্টেপ নেওয়া হয়েছে। সব কিছু ডিটেলসে বললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।